এইমাত্র পাওয়া খবর নির্বাচন দিব না বলায় পেশে গেলেন ডক্টর ইউনূস। তাহলে কি সুযোগ কাজে লাগিয়ে সেনা শাসন জারি করলো সেনাপ্রধান? জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সাবেক সেনা সদস্য, অন্যদিকে পারাবীর মুক্তি নিয়ে মুখ খুললেন তারেক রহমান। আজকে আপনাদেরকে দুটি ভিডিও ফুটেজে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে ভিডিও সম্পর্কে কিছু বুঝতে পারবেন না, তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি আগে দেখবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো চলুন শুরুতে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। দুইটি বিষয় নিয়ে লাইভ করব। একটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশে সত্যিই কি নির্বাচন হবে কিনা, এবং 5ই আগস্ট গেল যে আপনার জুলাই সনদপত্র, এই বিষয় নিয়ে দুটি কথাই আমি বলবো। যে এখানে 5ই আগস্টের জুলাই সনদপত্র যে ঘোষণা করা হলো অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এই বিষয়ে আমরা বলতে চাই বাংলাদেশ এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কিছু হারিয়েছে। আমাদের একটাই দাবি ছিল শেখ হাসিনার পতন, শেখ হাসিনার সরকার পরিবর্তন, আওয়ামী লীগের নির্যাতন থেকে মানুষের মুক্তি, এটি আমাদের প্রথম চাওয়া ছিল। কিন্তু সেই মুক্তিতে আমরা কি হারিয়েছি? সাধারণ জনতা হারিয়েছি, মেধাবী শিক্ষার্থী হারিয়েছি, বিভিন্ন দলের নেতাকর্মী হারিয়েছি, এবং সেই সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 3400 পুলিশ সদস্য অফিসার আমরা হারিয়েছি, যার পরিবার সব লক্ষ পরিবার ছিল। এই এতগুলো হারানোর পর শেখ হাসিনার পতন হয়েছে, আর এই পতনটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্যই হয়েছে, কোনো দলের অন্তর্ভুক্ত হয় নাই। আওয়ামী লীগ ব্যতীত এই 5ই আগস্ট উদযাপন করবে সারা বাংলাদেশের মানুষ, এটা কোনো দলের আন্ডারে না, এটা কোনো এনসিপির জন্য হয় নাই, সারা বাংলাদেশের জন্য হয়েছে, সারা বাংলাদেশের মানুষের জন্য হয়েছে। একটি কথা আমি বলতে চাই, এখানে এনসিপি মূল ভূমিকাটা নিতে চায় যে জুলাই আগস্ট, জুলাই সনদপত্র এবং আগস্টের যুদ্ধ, যত লোক মারা গেছে ছাত্রছাত্রী সব মনে এনসিপি গ্রুপের লোক, আসলে কিন্তু তা না। এনসিপি গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আওয়ামী লীগ 1971 সালে যুদ্ধ না করেও মানে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে তারা রাজনীতি করে গেছে, ঠিক তারাও জুলাইয়ের এই এনসিপি যারা আছে বর্তমানে এই 7-8 নেতা ছাড়া আমরা কিন্তু আর কাউকে এখন দেখি না। অথচ ওনারা বলে যে বাংলাদেশে সারা বাংলাদেশে ছাত্র সমন্বয় ছিল, শত শত সমন্বয় ছিল, ওনারা আসলে কোথায়? যারা এখন আছে 2-3 জন ছাড়া কিন্তু আমরা কখনো মিডিয়াতে এই জুলাইয়ের যুদ্ধ যখন হইলো, বিপ্লব হইলো, তখন কিন্তু আমরা কাউকে দেখি নাই, 2-3 জন ছাড়া। এখন নেতার কোনো অভাব নাই, নেতৃত্বের কোনো অভাব নাই এনসিপিতে। আরেকটা বিতর্কিত হলো যেখানে 5ই আগস্ট আপনার জুলাই সনদপত্র ঘোষণা হবে, কিন্তু 4ই আগস্ট এনসিপির 5 বিশ্ব নেতা, জাতীয় নেতা, যারা একদম বিশ্ব কি বলবো জাতীয় নেতার উপর তো ওরা বিশ্ব নেতা এনসিপির 5 জন তারা কক্সবাজার গেছে ডাক্তার জারাকে নিয়ে, এবং তাদের মধ্যে মন্তব্য হচ্ছে যে আমাদের 4 জনে ক্লান্ত হয়ে গেছি, তাই আমরা ঘুরতে গিয়েছিলাম, সাথে জারাকে নিয়ে গেছিলাম, মানে একজন মহিলাকে নিয়ে গেছে, মেয়েকে নিয়ে গেছে তারা মানে মনটা ফ্রেশ করার জন্য। আবার অনেকে বলছে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে নাকি তারা গোপনে বৈঠক করেছেন, এবং আরো অনেক কিছু আমরা মন্তব্য শুনছি যে তারা 4 বন্ধু এখানে গিয়েছেন, কিন্তু তারা জানতেন না ওইখানে যারা, ওই যে ডাক্তার যারা গিয়েছিলেন তাসলিম যারা, তো ওই তাসলিম যারা আসার কারণে পিটার হাস খবর পেয়েছেন, পিটার হাস দ্রুত তাসলিম যারার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, এরকম ধরনের মন্তব্য আমরা শুনছি। আমরা শুধু একটি কথা বলতে চাই, আমরা যেন জুলাইয়ের এই বিপ্লবটাকে বেশি প্রাধান্য না দিয়ে 71 সালে যুদ্ধ বা 71 সালে মুক্তিযুদ্ধের জন্য আমরা ভুলে না যাই, তাহলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। 1971 সালে যুদ্ধটা ছিল আমরা জীবন মরণের প্রশ্ন, এবং একটি রাষ্ট্রের মালিক হওয়া, একটি রাষ্ট্র থেকে আলাদা হওয়া, 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি রাষ্ট্রের মালিকানা আমরা পেয়েছি। আর শেখ হাসিনার 2024-এর জুলাই আগস্টের যে বিপ্লবটা ছিল, এটা ছিল একটা আওয়ামী লীগ একটা দলের বিরুদ্ধে সারা বাংলাদেশের প্রতিবাদ। আমরা ওর কথায় আছে না, স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, 2024 সালে সেটারই একটা ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা রক্ষা করেছি, কারণ আওয়ামী লীগের সরকার স্বাধীনতাকে বিতর্কিত করেছে, সংবিধানকে বিতর্কিত করেছে, ভোট হরণ করেছে, জনগণের গলা চেপে ধরেছে, মানুষকে কথা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সেটার থেকে আমরা মুক্তি পেয়েছি, মানে একটা স্বাধীনতার রক্ষা করার একটা অংশ হিসেবে পেয়েছি। তো আমরা ভাববো বাংলাদেশের এই যে আগস্ট মাস নিয়ে যেগুলো আছে, এগুলা যেন আমরা প্রত্যেকটা জিনিসই মূল্যায়ন করি। আমাদের একটাই কথা ছিল যে শেখ হাসিনার পতন, উনি পালিয়েছে, এটাই আমাদের জন্য একটা দিবস, এই দিবসটাই আমাদের জন্য গুরুত্ব ছিল। তাহলে এটা বাংলাদেশের মানুষ ইতিহাসগুলো জানতো শেখ হাসিনা কি কারণে পালিয়ে গেছে, এই দিবসটা কেন হয়েছে, মানুষ আরো ইয়াং জেনারেশন, ভবিষ্যৎ যারা আসবে, ভবিষ্যৎ ছেলেমেয়েরা তারা জানতে পারবে।
জুলাই সনদপত্রের সাথে এই 3টা বিষয় ইনক্লুডিং করা ছিল, পুলিশ হত্যা এবং আপনার শেখ হাসিনা পলায়ন এবং আপনার জুলাইয়ের সনদ, তিনটাই গুরুত্বপূর্ণ ছিল। আমি একটি কথা বাংলাদেশকে বলতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আর যে যেমনে পারতেছে অর্থ লুপার, যে যেমনে পারতেছে টাকা পয়সা ইনকাম করতেছে, আমি দেশের কাছে জনগণের কাছে একটি প্রস্তাব রাখতে চাই, যদি কোনো প্রশাসন বা কোনো মিডিয়ারা আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই এটা প্রস্তাব রাখবেন। এই অন্তর্বর্তী সরকার তো আছেই, বাংলাদেশের যে কোনো রাষ্ট্রপ্রধান সরকার ক্ষমতায় থাকবে, সরকার ক্ষমতায় পরাজিত হওয়ার পর কোনো রাষ্ট্র দলীয় সরকারের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেয়র এবং রাষ্ট্র মানে দলীয় সরকার মানে দলীয় প্রধান তারা যেন বাংলাদেশের বাইরে যেতে না পারে। বাংলাদেশের বাইরে যাওয়া মানে তাদের টাকা পয়সা বিদেশে পাচার করা, ওইখানে আলিশান জীবন পার করবে, ওইখান থেকে দেশকে অস্থিরতা বানানোর জন্য, কুচক্রের মাধ্যমে দেশকে অশান্ত করার জন্য তারা চেষ্টা করবে। তাই তারা দেশেই থাকবে, বিচার হলে দেশে আসবে, কারণ এত টাকা আত্মসাৎ করে কেউ দেশে থাকতে পারবে না, আর দেশে থাকলে এই টাকার হিসাব দিতে হবে। তাই বাংলাদেশের যত বড় রাজনীতিবিদ আছে, চিকিৎসার নামে যেন তারা বিদেশে কোনো অর্থ পাচার না করতে পারে, ওইখানে যায় যেন কোনো সিন্ডিকেট না করতে পারে, সেই বিষয়ে সকলকে আমাদের ঐক্যমত থাকতে হবে। তাহলে বাংলাদেশে দুর্নীতিমুক্ত হবে, গরিব দুঃখী অসহায় মানুষের কর্মসংস্থান হবে। আমি যদি এক এমপি মন্ত্রী হলাম, আমি যদি 2000 কোটি 5000 কোটি টাকা পাঠিয়ে দিই বিদেশে, তো আমি যাবই, কারণ ওইখানে আমার অবস্থান হবে। আর যদি আমি বিদেশে না যাই, সরকার যদি সিস্টেম করে দেয় যারা রাজনীতি করবে, তারা রাজনীতি সরকার এমপি মন্ত্রী হওয়ার পর বা দল পরিবর্তন হলেও তারা বিদেশে স্থায়ীভাবে থাকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে ইনভেস্টিগেশন না হবে, সে দুর্নীতি করেছে কিনা, কারো টাকা আত্মসাৎ করেছে কিনা, তাহলে দেখবেন যে বাংলাদেশ ভালো চলে। কারণ এই টাকাগুলো আত্মসাৎ করলে বাংলাদেশে ধরা খেয়ে যাবে। এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করবেন। আমরা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের বিপ্লবের সকল মানুষ আমরা সাক্ষী। সারা বাংলাদেশে যেরকম আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করেছিল, ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীদের, সাধারণ জনগণকে, বিভিন্ন দলের নেতাকর্মীকে হত্যা করেছিল, বিদেশের প্রবাসীরা কিন্তু সমস্ত প্রতিবাদ করেছিল। এই সহযুদ্ধে, এই বিপ্লবের মধ্যে মহানায়ক কিন্তু প্রবাসীরাও। প্রবাসীদেরকে অমূল্যায়ন করলে কিন্তু চলবে না, প্রবাসীরাই সবকিছু করেছে, রেভিডেন্স বন্ধ করে দিয়েছিল। অতএব আমাদের এই জুলাই সনদ, জুলাইয়ের যোদ্ধা হিসাবে আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের এই বাংলাদেশ এগিয়ে যাক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। আর আগামীতে বাংলাদেশে সত্যি কি নির্বাচন হবে কিনা, এটা আমার একটা ডাউট আছে। কারণ কি জানেন, যেভাবে এনসিপি চাচ্ছে, জামাত চাচ্ছে, আরো পেয়ার নির্বাচন চাচ্ছে, বাংলাদেশের জন্য নির্বাচন না হয়, আরো 5 বছর ক্ষমতা থাকতে চাই, এমনও তো হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন। যদি সেই ফেব্রুয়ারির আগে যদি বাংলাদেশ একটা অঘটন ঘটায়, একটা নৈরাজ্য ঘটায়, একটা মানে বড় ধরনের মানে একটা খারাপ পরিস্থিতি দেশে তৈরি করে, তখন বলবে যে বাংলাদেশে নির্বাচন হওয়ার পরিস্থিতি নাই। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচন ছাড়া সরকার গঠন করেছে, জিয়াউর রহমান হানা ভোটে নির্বাচন করেছে, হোসেন মোহাম্মদ জেনারেল এরশাদ জাতীয় পার্টির, উনিও সামরিক শাসন করে মানে এই সরকার মানে রাষ্ট্র পরিচালনায় ছিলেন। এরকম একটা বাহানা দিয়ে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান। হয়তো মানুষকে একটু সিম্পিতি নেওয়ার জন্য, মানুষকে একটু শান্ত করার জন্য হয়তো নির্বাচনটা দেওয়া হচ্ছে, যাতে মানুষ একটু মানে ওদিক দিয়ে মাইন্ডটা যেন সেট আপ হয়। আমরা কি এটা ভাবতে পারি না? যদি এরকম, আমি বলি না যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, হবে, কিন্তু বাইচান্স যদি না হয়, তাহলে ভাববেন যে এটা একটা পরিকল্পিত চাল, যেটা বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে বাংলাদেশে একটা বড় ধরনের উচ্চক্রর একটা অঘটন ঘটিয়ে বলবো যে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি নাই, নির্বাচন আরো পরে হবে, ডক্টর মোহাম্মদ সাহেব ইউনূস 5 বছর থাকবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে এনসিপি তো আর রাজনীতি করার দরকার নাই, অন্যান্য আরো যার নাম বললাম ওর দরকার নেই, স্পেশালি এনসিপি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারের লোকেরাই হচ্ছে এনসিপি দল, আর এনসিপি দলের সরকাররাই বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমরা এটা দিস ইজ পার্ট অফ, এটা তারা একই অংশ, এটা তাদের একটা অংশ, সরকারের একটা অংশ হচ্ছে এনসিপি, যেখানে যাচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছে, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে, সেনানো, বিমান বাহিনী বা র্যাব ট্যাব যা আছে, পুলিশ বাহিনী সব প্রোটোকল পাচ্ছে, এবং তারা হেডম দিয়ে কথা বলছে। এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। রাষ্ট্র অর্থ খরচ করে এনসিপিকে সাপোর্ট দেওয়া, নিরাপত্তা দেওয়া, আমি মনে করি এটা তত্ত্বাবধায়ক সরকারের একটা দলীয় সরকারের একটা অংশ হচ্ছে এনসিপির পার্টি। এই বিষয়গুলো আমাদের জনগণ মানতে হবে এবং বুঝতে হবে, সত্যি কি আগামীতে নির্বাচন হবে নাকি নির্বাচন আগে কোনো নাটক শুরু হবে। এই বিষয়ে সকলকে সজাগ রাখার জন্য অনুরোধ করছি। যারা লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার দেবেন, সবার টাইম লাইনে ভিডিওটা রাখবেন, বলাও তো জানা এই ভিডিওর কথাগুলো সত্য হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। ফারাবী অতি দ্রুতই মুক্ত হবে। আমার কাছে যেই প্রশ্নটা ঘোরাফেরা করছিল যে এই যে ফারাবীকে বছরের পরে বছর এরকমভাবে কারাবন্দি রাখা হলো, এই মানুষটার যৌবনের সময়টা সে একজন যুবক ছিল,
অল্প বয়স্ক যুবক, সেখান থেকে আজকে মাঝ বয়সী একজন মানুষে রূপান্তরিত হলো, চুলদাড়ি পেকে গেল, এর জন্য সে কি কোনো ক্ষতিপূরণ পাবে? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে ফারাবিকে কি ক্ষতিপূরণ দেওয়া উচিত? আপনারা মতামত দেন তো কতটা দিন। আমি ফারাবির মামলাগুলো বিষয়ে অনেক বেশি প্রথমের দিকের ঘটনা জানি না, কিছু কিছু ইভেন্ট ফারাবির মুখ থেকে যেগুলো শুনেছি সেই প্রেক্ষিতে আমি বলছি যে ফারাবি কিন্তু এতটুকু মেধাবী, সে নিজের মামলা নিজেই শুনানি করত। যখন অনেক অনেক আইনজীবী এসে তাকে জামিন করাতে পারছে না, পরবর্তীতে সিদ্ধান্ত নেয় সে নিজের মামলা নিজেই শুনানি করবে এবং নিজেই কথা বলতো। একটা অদ্ভুত বিষয় দেখেন যে যেই বিচারকের কাছে জামিনের আবেদনের জন্য যাইতো, জাস্ট ফাইলটা না ওখান থেকে সরায় রেখে দিত যে না এটা শুনানি, সে বিব্রত বোধ করছে, বিচারকরা বিব্রত বোধ করতে, তো সার শুনানি। অদৃশ্য একটা আতঙ্ক বিচারকদের মধ্যে কাজ করতো ফারাবিকে নিয়ে। এবং এই গণ অভ্যুত্থানের মধ্যেও আমরা যখন এই মামলাগুলো নিয়ে একটু জানছি, শুনছি, হালকা হালকা ইনভলভ হচ্ছি, তো আমরাও দেখছি যে কেন যেন বিচারকরা এই বিষয়টাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। শেখ হাসিনার সময়ে এই যে ইসলাম প্রিয় অথবা মুসলিম সেন্টিমেন্টকে গ্রো করে এইরকম মানুষগুলোর প্রতি এমন একটা ট্যাবু দাঁড় করানো হলো, যেই ট্যাবুটা যে এদেরকে দেখলেই বিচারক আতঙ্কিত, পুলিশ আতঙ্কিত, জেলখানায় আতঙ্কিত, সব জায়গায় আতঙ্কিত। আমি আপনাদেরকে বলি ফারাবি আসলে কেমন মানুষ। ফারাবি এতটা নির্ভীক যে শেখ হাসিনার সময়ে ওই সময় নাস্তিক ব্লগার যারা ছিল, সেই নাস্তিক ব্লগাররা একটা ইসলাম বিরোধী একটা হাইপ তুলল এবং গণজাগরণ মঞ্চ যেটা ছিল, এই জামাতের এতগুলো মানুষকে ফাঁসি দিল না, ওই সময়টাতে কেউ তাদের পক্ষে বলার মতো কেউ ছিল না। এবং সবাই ওই ইয়েতে গিয়ে শাহবাগে গিয়ে হাজিরা দেওয়ার মতো একটা বিষয় ছিল যে ওখানে না যাবে না যে সেই রাজাকার এবং সেই দেশদ্রোহী, এবং আপনি যদি দেশপ্রেমিক হন আপনাকে শাহবাগে যেতে হবে। এবং ওই সময় শাহবাগের গণজাগরণ মঞ্চ, এখন যেরকম আমরা বলি না যে মানে হলো বাংলাদেশ 2 দ্বিতীয় স্বাধীনতা, ওই রকমভাবে তখনও বলছিল যে হলো দ্বিতীয় মুক্তিযোদ্ধা, তারা শাহবাগে যাবে, তারা দ্বিতীয় মুক্তিযোদ্ধা। এবং সেটা অনেক ভয়ঙ্কর একটা ন্যারেটিভ ছিল। সেই লাকি, ইমরান এইচ সরকার, তাদের যে এলাকায় এখন যেরকম দেখেন না যে সমন্বয়করা এলাকায় গিয়ে খুব সুন্দর প্রোগ্রাম করে, ওই রকমভাবে ওই সময়ের গণজাগরণের সমন্বয়করাও যেখানে যাইতো হাজার হাজার মানুষ ঘিরায় ধরছে, লাখ মানুষ ঘিরায় ধরছে। আমি তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, কুমিল্লাতে গেছে, আরে মানুষ আর মানুষ। আমি কই কিরে পাগল নাকি সব, এইভাবে একটা মঞ্চ খুলছে, সেই মঞ্চের লোকরে সবাই পূজা করতেছে। আবার দেখেন ওই মঞ্চটাই কেমনে উল্টায় গেল এবং ঘৃণার পাত্র হলো। এখন প্রশ্ন হলো ওই গণজাগরণ মঞ্চকে উল্টায় দিল কে দিল উল্টায়? দেখি কোন বাপের বেটা আছেন বলেন তো দেখি যে আপনি ওই সময় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বলছিলেন, একটা ন্যারেটিভ দাঁড় করাইছিলেন। অনেক ইসলামিক সঙ্গীত শিল্পী তারা গিয়ে ওইখানে পর্যন্ত হাজিরা দিছে এবং যায় ওই মুক্তি যুদ্ধের পক্ষে বয়ান দিছে ওখানে, ঠিক আছে? সেই সময়টাতে পুরো ঘটনাটাই উল্টায় দিল হলো এই যে ফারাবি ভাই কি করছে, ওই গণজাগরণ মঞ্চের যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের চরিত্রটা প্রকাশ তুলে ধরেছে। ব্লগার রাজীব, থাওয়া, তারপরে অভিজিৎ, এই যে এরা যারা আছে না, এদের কীরকম ওই সময় শেখ হাসিনা একটা ওই যে ব্লগারটা খুন হয়েছিল, সেই ব্লগারটার বাসায় শেখ হাসিনা গেছে তাকে তার বাড়িতে সান্ত্বনা দেওয়ার জন্য। মারা গেছে ব্লগার, ফুল টুল দিতে গেছে, আদর যত্ন করতেছে। পরে ফারাবি যখন ওই ব্লগারের ভয়ঙ্কর রূপ তুলে ধরলো যে সে কীভাবে ইসলামকে বিকৃত করে, কীভাবে নোংরাভাবে কথা বলে, সবার সামনে সেগুলো তুলে ধরলো একটা করে ফারাবি, তখন শেখ হাসিনা যেই সিআইডি কর্মকর্তার সুপারিশে ওই ব্লগারের বাড়িতে গেছিল, সেই সিআইডি কর্মকর্তাকেই বহিষ্কার করে দেয় যে তুমি আমাকে এখানে নিয়ে গেছো কেন। ভালো করে বোঝেন কিন্তু। তো এই হলো ফারাবি, যে রিভার্স ন্যারেটিভ দ্বারা গণজাগরণ মঞ্চকে ক্রাশ করছিল।
আমি জামাতের ইসলামের ভাইরা রাগ করবেন না আপনারা, ফারাবি মুক্তির বিষয়ে আপনাদের প্রচুর গাফিলতি না, আপনারা কোনো সময় গুরুত্ব দেনই নাই, অথচ এই গণজাগরণ মঞ্চকে ধ্বংস করছে হলো ফারাবি। তাহলে আপনাদের উচিত ছিল ফারাবিকে নিয়ে নাচানাচি করা এবং সবার আগে তার মুক্তির জন্য আইনজীবী নির্ণয় করা, টাকা দেওয়া, জেলখানায় টাকা পাঠানো। আমি একটা ছাপোষা মানুষ, ফারাবি আমার কাছে ফোন দিয়ে বলে ভাই 2,000 টাকা পাঠান, ঠিক আছে, এটা আমার কাছ থেকে কেন স্যার? এটা জামাতের দায়িত্ব ছিল তাকে পুরোপুরি ব্যয় বহন করা, কারণ জামাত গণজাগরণ মঞ্চের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল। তো এমনিতেই জামাতের উপর রাগ করে আমি বলতেছি না এই কথা, এগুলো দায়িত্বের কথা বলতেছি। জামাতও হয়তো বা যোগাযোগ করতেছে, ইফোর্ট দিচ্ছে, এখন ইফোর্ট দিচ্ছে, আমি যেটা আমার জানা নাই, ঠিক আছে, তাদেরকে দোষ দেওয়া না, বাট তাদের দায়িত্বের মধ্যে এগুলো পড়ে, ঠিক আছে। তো আমি যেটা মনে করি, ব্লগার এই যে ফারাবি এই যুগের আমাদের ইমাম বলতে পারেন তাকে, উম্মার খতিব বলতে পারেন, উম্মার ইমাম বলতে পারেন, তাকে এক জীবনের আয় সমপরিমাণ তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এক জীবনের আয় কতটুকু, এটা মনে হয় জাতিসংঘের একটা হিসাব আছে, কোনো একটা ক্ষতিগ্রস্ত মানুষকে 63 লাখ টাকা না কত লাখ টাকার একটা ক্ষতিপূরণের ব্যবস্থাপনা আছে। ফারাবির যতটুকু ক্ষতি করা হয়েছে, দেখেন সে জেলখানায় ছিল, জেলখানায় বন্দি, সে নাকি একটা হত্যা মামলায় সরাসরি অংশ নিচ্ছে, একটা হত্যাকাণ্ডে। পরবর্তীতে প্রমাণ হলো সে তো জেলেই ছিল, হত্যাকাণ্ড কেমনি করলো, কিন্তু দেখাইছে যে সে হত্যাকাণ্ডের আসামি, পরে সেই মামলা খারিজ করে দিল। এইরকম মামলা দ্বারা ফারাবিকে আষ্টে পৃষ্ঠে বাইধা বছরের পরে বছর তাকে আটকায় রাখা হয়েছে। যেই হত্যাকাণ্ডের সঙ্গে ফারাবিকে জড়াইছে, সেই দিন ফারাবির 2টা সিম নাম্বার সিলেটে ছিল এবং ফারাবি এশার নামাজ পড়ছিল তখন। সেই এশার নামাজের সময়, ওই সময় যারা ইমাম ছিল, যে ইমাম ছিল মুয়াজ্জিম ছিল, এবং ওই এলাকার যারা ওই সময় নামাজের জন্য গেছিল, তারা পর্যন্ত বলছে ফারাবি আমাদের সঙ্গে নামাজ পড়ছে। তাহলে ফারাবি কীভাবে ওই হত্যাকাণ্ডে অংশ নিল? এই কথাগুলো আমরা ঘুরে ফিরে বলছি। ফারাবি এতটুকু একটা সাহসী মানুষ যে একমাত্র ব্যক্তি বাংলাদেশের জেলখানা থেকে একটা ফোন পাইয়া সেই ফোন দিয়ে লাইভ করে বলছে আমাকে মুক্তির আপনারা ব্যবস্থা করেন, এইরকম একটা সাহসী মানুষ। যাই হোক, আপনাদেরকে কিছু বিষয় জানায় রাখলাম। অনেকে তার জামিনের বিরোধিতা করবেন, আপনাদের ভাষায় যদি ফারাবি দোষীও হয়, তারপরেও ফারাবি যতদিন জেল খাটছে এতদিন জেল খাটার কথা না, এর চেয়ে আরও ভয়ঙ্কর খারাপ আসামি যারা, তারা তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, কিন্তু ফারাবিকে যেভাবে আটকে রাখছেন এটা আপনারা করবেন না। আশা করি ফারাবি জামিনে নতুন করে কেউ বাধা হবেন না। এটা হলো আবেদন, আবদার। আমি আমার জায়গা থেকে সরকারের উপদেষ্টা যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে বলছি যে আপনারা প্লিজ তার মুক্তিতে কোনো আর বাধা দিয়েন না, কেউ বাধা দিলেও তাকে নিবৃত্ত করেন আপনাদের ভিতর থেকে। একটা মুসলিম মানুষ অনেক দিন, আপনি যেই ধারায় যতদিন শাস্তি দেন, সকল ধারার সকল শাস্তির কোটা সে পার করে ফেলাইছে, এখন আর তার বন্দী থাকার কোনো সুযোগ নেই। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।